বাড়ি থেকে বেরিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে কানে হেডফোন লাগিয়ে রিমিক্সের তালে তালে মনের সুখে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটা মেয়ের মিষ্টি মধুর কণ্ঠে থমকে দাঁড়াই। এই ছেলে, তোমার নাম রাহুল না? হুম। আপনি আমার নাম জানলেন কিভাবে? এত ভাবনাও কেন? হ্যাঁ, আমার সামনে বেশি ভাব নিবে না বলে দিলাম। আপনি কোন দেশের রাজকন্যা যা আপনার সামনে ভাব নেওয়া যাবে না? যত সব আসে যে কোত্থেকে এগুলা। এই জানো, আমি তোমার সিনিয়র, তাই মুখ সামলে কথা বলবা বলে দিলাম। আপনি আমার সিনিয়র সেটা আগে বলবেন তো। আপু, আমার একটা শখ আছে, পূরণ করবেন? দেখবো পারি কিনা, আগে বলবে তো। আমার ছোটবেলা থেকে বড় আপুদের সাথে প্রেম করার খুব শখ। আপু, তুমি আমার সাথে প্রেম করবা? মানুষের কত কিছুর আশা, আর তোর কিনা বড় আপুদের সাথে প্রেম করার আশা। হুম আপু, প্লিজ আপু, তুমি আমার শখটা পূরণ করবে? তোর সাথে প্রেম করব, তুই কি আমারে প্রপোজ করছস? সামনে হাঁটু গেড়ে বসে দুই হাত দুই দিকে দিয়ে বলি, আপু, তুমি কি আমারে তোমার পিস্তি জামাই করবা? তোমার সন্তানের বাবা করবা? গোধূলি লগনে হাতে হাত রেখে চলার সাথী হবা? শীতের রাতে উষ্ণতার অবলম্বন বানাবা? পূর্ণিমা রাতে চাঁদ দেখার সাথী করবা? আমার ঘরে দুষ্টু মিষ্টি বধূ সেজে আমাকে রাঙাবা? আই লাভ ইউ আপু। বানাবো তোরে, আমি আমার স্বপ্নের পুরুষ বানিয়ে রাখবো এই হৃদয় গহীনে হাজার হাজার বছর ধরে। তাহলে আপু, আমার একটা ইয়ে দাও না। যা, আমার বুঝি লজ্জা করে না? বালিকা ইয়ে দিতে তার ঠোঁট আমার ঠোঁটের কাছে আনলো। তখনই মায়ের চিল্লানিতে সব কিছু উধাও হয়ে গেল। তার মানে আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম? মা, এত সকালে চিল্লাইতেছো কেন? একটু আরামে ঘুমাতেও দাও না। কি, এখন এত সকাল? এখন সকাল 9টা বাজছে আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? সকাল 9টা বাজে তো আমি কি করব? দূর, এতদিন পরীক্ষার জন্য ভালো মতো ঘুমাতে দাওনি, এখন তো পরীক্ষা শেষ, একটু ঘুমাতে দিলে কি হয়? কি, তুই এখনো ঘুমাবি? তোরে না কাল রাতে তোর ফুপা ফোন করে বলল তুই যাতে শিহাবরে আনতে যাস। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, তোর ফুপা এর মধ্যে 2বার ফোন দিচ্ছে। ধুর, ভালো লাগে না। কি সুন্দর একটা রোমান্টিক স্বপ্ন দেখছিলাম, হঠাৎ মা এসে স্বপ্নের গুষ্টির পিণ্ডি চটকায় ফেললো। শালার শিহাব্বা, তোরে যদি এখন সামনে পাইতাম তাহলে তোর বিয়ে করার শখ বের করে দিতাম। থুকু, সেইটা কোনোদিনই পারবো না, কারণ শিহাব আমার বড় ভাই, তাই আজকের মতো ছেড়ে দিলাম। এতক্ষণ ধরে ফাও পেশাল পারতে গিয়ে আমার পরিচয়টাই দিতে মাগার মনে নেই। আমি রাহুল, এবার এইচএসসি দিব। আর শিহাব হলো আমার ফুফাতো ভাই, কিছুদিন হলো বিয়ে করেছে। আমার টেস্ট পরীক্ষার কারণে বিয়েতে যেতে পারি নাই, তাই পরীক্ষা শেষ বলে শিহাবের আনতে যেতে বলেছে। সেটাই মা বলতে এসে আমার স্বপ্নের 13টা বাজাই ফেললো। আপনারা সবাই বসে বসে চা খান, আমি ফ্রেশ হয়ে আসি। রাহুল, ও রাহুল, তোর ফোনে কে যেন ফোন দিতেছে কখন থেকে? এত চিল্লাইতেছো কেন? একটু শান্তিতেও খাইতেও দিবা না? এই, আমি চিল্লাই না, তোর ফোনে কতক্ষণ ধরে ফোন দিতেছে তাই বললাম। আর এতেই চিল্লানো হয়ে গেল না? এই কি করছো মা? কান ছাড়ো, লাগছে কিন্তু। কান বড় হয়ে গেলে কিন্তু তোমার ছেলের কেউ বিয়ে করবে না, সবাই কানওয়ালি বলে হাসাহাসি করবে। সেটা তোমার দেখতে ভালো লাগবে বলো? আর ওই যে বেশি কথা না বলে দেখো গিয়ে, আমার কান ছাড়ো, কে বারবার ফোন দিচ্ছে দেখো। যাচ্ছি। খাওয়া দাওয়া সেরে ফোনের কাছে গিয়ে তো আমার চোখ চরক গাছে উঠে যায়। এ তো আমার একমাত্র সিনিয়র ফুলটুসির ফোন। মা যদি জানতে পারতো যে তার পিচ্চি পোলাটা একটা সিনিয়র বৌমা জুটাইয়া ফেলাইছে, আর এটা তার সেই একমাত্র লক্ষ্মী বৌমার ফোন, তাহলে আমার এত আদর কইরা ফোন ধরতে বলতো না। আর এটা তার সেই একমাত্র লক্ষ্মী বৌমার ফোন, তাহলে আমার এত আদর কইরা ফোন ধরতে বলতো না। সোজা কচু গাছের সাথে ফাঁসি দিয়া তারপরে সকালের নাস্তা খাইতো। এই তো জান পাখি আবার ফোন দিছে, ফোন ধরেই। হ্যালো ফুলটুসি, কেমন আছো? এই, আপনারা না বলছি এসব ছাইপাস নামে আমারে না ডাকতে? পুরো নাম মার্জিয়া আক্তার মেঘা, আমি মেঘা বলেই ডাকি। একটু বলে কি হয় জান পাখি? এই, আপনার সাথে কোনো কথা নাই, আমি ফোন রাখলাম। ঠিক আছে, আপনি ফোন রাখেন। সকালে যে প্রপোজ করেছে সেটাই অ্যাকসেপ্ট করব, কি আর করা। এই, কি বললে? কে আপনার প্রপোজ করছে? যদি ওই মাইয়ারের সামনে পাই তাহলে মাথার চুল একটাও রাখবো না, সাথে আপনারও। হাত পা ভেঙে নিজের কাছে বসায় রাখবো, বলে দিলাম। আরে ভালো করে আমার কথাটা তো শুনবেন নাকি? কি শুনবো? হ্যাঁ, তলে তলে মায়াগুলোকে ডেটিং মারেন, এগুলো শোনাবেন?
আরে লক্ষ্মীটি সেটা না, আজ সকালে স্বপ্নের ভেতরে একটা আপুরে প্রপোজ করছিলাম, আর আমার ফ্রিতে একটা ইয়ে দিছে, দেখতে কিন্তু একদম আপনার মতো। যা, দুষ্ট কোথাকার। আমি তো জানি আপনি সারাদিন শুধু মেয়েগো পেছনে লুতুপুতু করেন, তাই রাতে শুয়ে শুয়ে ঘুমের ভেতরে মেয়েদের দেখেন। না জান পাখি, তোমার ছাড়া কি আর কাউকে নিয়ে ভাবতে পারি? কেমন ভাবেন সেটা তো ভালোই জানা আছে। সারাদিনে একবারও তো খবর নেন না, আবার আমি দিলেও ধরতে চান না। 14 বার দিয়ে দিয়ে তারপর মিস্টারের দেখা মিলে, আবার বলে ভালোবাসি। কি করবো লক্ষ্মীটি, মোবাইলে একটা আপু বলে আপনার ফোনে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, তাই আপনি এখন আপনার ফুলটুসির সাথে রোমান্টিক কথা বলতে পারবেন না, তাই আপনার সাথে কথা বলতে পারি না। এতে আমার কি দোষ বলেন? থাক, এত কাহিনী শুনতে চাই নাই। কি করছো এখন বাবুটা? এই তো আমার ফুলটুসির সাথে প্রেম করছি। আপনি কি করছেন? এই, আপনারা না ওইসব ছাইপাশ বলতে না করেছি, আবার বলছেন কেন? ঠিক আছে লক্ষ্মীটি, আর বলবো না। আজ না আমি শিয়াবেরে আনতে যাচ্ছি। তাই ভালো, কোনো মেয়ের দিকে তাকাবা না। কিন্তু যদি শুনি কোনো মেয়ের দিকে তাকাইছেন, তাইলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না বলে দিলাম। এতই যখন ভয়, তাহলে আপনি সাথে গেলেই তো পারেন। তবে আপনার মতো কাউরে যদি পাই তাহলে ভালোই হবে না, একটু রোমান্টিক আলাপ করা যাবে না, কি বলেন? জানি তো আপনার স্বভাব ভালো না, মেয়ে দেখলেই লাইন মারতে মন চায়। যদি কারোর সাথে কথা বলেন না, তাইলে আপনার সাথে আড়ি। ঠিক আছে, কথা বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত? হ্যাঁ, কি শর্ত সেটা আগে বলেন। না মানে, আজকে তো সকালে এমন রোমান্টিক একটা স্বপ্ন দেখলাম, সাথে ফ্রিতে একটা ইয়েও পাইলাম, তাই বলছিলাম যে আজ থেকে তুমি করে বললে হয় না, আর সাথে ফ্রিতে যদি একটা ইয়ে দিতেন তাহলে অনেক ভালো লাগতো। আপনি কোনোদিনও শুধরাবেন না। বালিকা দেখি মুখের ওপর ফোন কেটে দিল। আপনারা হয়তো ভাবছেন এ আবার কেমন প্রেম, যা আপনি আপনি করে কথা বলি। আসলে আমার কপালটাই খারাপ। আশা ছিল তুমি করে কথা বলবো, কি রোমান্টিক না হবে, আবার মাঝে মাঝে দু একটা ইয়ে দিবে, কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু না, কিছুই হবে না, সব নাকি বিয়ের পর। কেমনটা লাগে বলেন? বলতে গেলে আবার আমার 13টা বাজাই ফেলে, তাই মাগার কিছু কইতে পারি না। আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, আমি এমন মাইয়া লগে পিরিতের নাও কেমনে বানাইলাম? সময় হলে সব বুঝতে পারবেন। অতপর শিয়াবেরে নিয়ে আসতে রওনা দিলাম। ছোটবেলা থেকে আমার ট্রেনে চলতে খুব ভালো লাগে, তাছাড়া শিয়াবের শ্বশুরবাড়ি আবার অনেক দূরে, তাই ট্রেনে করেই যেতে হবে। যাক, ভালোই হলো, অনেক দিন পর একটু আরাম করে ট্রেন ভ্রমণ করা হবে না। শিয়াব হলো আমার ফুফাতো ভাই, শিয়াবরা 2 ভাই, শিয়াব ছোট আর সিয়াম বড়। সিয়াম ভাই বিয়ে করেছে আরও 2 বছর আগে, একটা ছেলেও আছে। ট্রেন তার নিজস্ব গতিতে চলতে লাগলো পথ, আর আমি বসে বসে আমার স্মৃতির পাতায় পাতায় ভাবনা রাজ্যে হারিয়ে যাই। মেঘার সাথে প্রথম দেখার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আজ থেকে 2 বছর আগে সিয়াম ভাইয়া বিয়ে করে, তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। পরীক্ষার শেষের দিকে সিয়াম ভাইয়া বিয়ে করে, পরীক্ষার কারণে বিয়েতে যেতে পারি নাই, তাই পরীক্ষা শেষ হলো, আমাকে আনতে পাঠায় সিয়াম ভাইয়াদের। সিয়াম ভাইয়ার শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছাই দুপুরবেলা। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো করে ঘুরতে চলে যায়, তাই আমি একা একা ছাদে গিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, আর আপন মনে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছিলাম। শীতের পরন্ত বিকেলের মিষ্টি মধুর উষ্ণতার অবলম্বন রোদকে উপভোগ করছিলাম। চারদিকে সবুজের সমারোহ বেদনাসিক্ত মনকেও আনন্দময় করে তুলতে পারে, তাই এমন প্রাকৃতিক দৃশ্যকে হাতছাড়া না করতে মোবাইল দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যময়তার ভিতরে নিজেকে ফ্রেমবন্দি করার ব্যর্থ চেষ্টা করছিলাম। হঠাৎ একটা মিষ্টি মধুর কণ্ঠে নিজেকে হারিয়ে ফেলি ভাবনা রাজ্যে, যে কণ্ঠ আমার মনকে করে তোলে প্রেমাসিক্ত। কে গো তুমি, ওগো মায়াবিনী, তোমার ওই মিষ্টি মধুর কণ্ঠে নিজেকে যে করেছি দিওয়ানা। ওগো রূপসিনী, তুমি দেখা দেবে আমার এই আখিতলে, তোমার ওই রূপ দেখে আমার উরু উরু মনটাকে করতে চাই রঙিন। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে মনটা বেদনাসিক্ত হয়ে পড়ে। সেই মিষ্টি মধুর কণ্ঠকে খুঁজি আমি মনে মনে নিজের অন্তরালে। আজও আমার প্রতিটা শিহরণ জুড়ে সেই কণ্ঠের মধুরতা বেজে ওঠে। ভগ্নগ্রস্ত হৃদয় নিয়ে আকাশের পানে চেয়ে নিজের শূন্যতাকে দূর করার ব্যর্থ চেষ্টা করছি। কিছুক্ষণ নীরবতার পর কে যেন আমাকে উদ্দেশ্য করে কিছু বাণী ছুড়ে দিল। বেয়াই, মোবাইল দিয়ে ছবি তুললে হবে না, ক্যামেরা দিয়ে তুলতে হবে। সিয়াম ভাইয়ের শালিকা আমার প্রাণপ্রিয় বেয়ান মেঘা, একা একা ক্যামেরা দিয়ে ছবি তুলে কি লাভ, তাই মোবাইল দিয়েই ছবি তুলছি। তাই তাহলে মানুষ জোগাড় করে নিতে হয়। আমার এই কপালে জোড়া ছবি তোলার ভাগ্য মনে হয় নেই। কেন, আমি আছি না, আসবো আপনার একা একা ছবিকে জোড়া জোড়া করতে।
থাক, আপনাকে আর কষ্ট করে ছাদে উঠতে হবে না। আমার বেশি কথা বলতে ভালো লাগছিল না, তাই ছাদ থেকে সরে যাই। মনটা শুধু সে মায়াবী পাগল করা কণ্ঠকে মনে মনে খুঁজে বেড়াচ্ছে। তারপর আর কি, ওই তো বেয়ানির সাথেই, সেই বড় অপু বেয়ানির সাথেই তখন থেকে চলছে আমার ইটিস পিটিস ভবিষ্যৎ বউ। আপাতত বিদায় হন কেমন। ধন্যবাদ সবাইকে। ধুর মিয়া, 10 টাকার ভাড়া বলতেছেন 20 টাকার ভাড়া? এসব আপনি কি বলছেন ম্যাডাম? আবার মুখে মুখে তর্ক করিস? জানিস আমি কে? একটা থাপ্পড় মেরে দাঁতগুলো ফেলে দিব। এনে ধর 10 টাকা। ম্যাডাম, 20 টাকার ভাড়া 10 টাকা দিচ্ছেন কেন? দয়া করে 20 টাকায় দেন। তোর এত বড় সাহস, তুই আবার আমাকে পেছন থেকে ডাক দিলি? এই বলে আমি রিক্সাওয়ালার গালে দুটো থাপ্পড় মেরে দিলাম। আমি দূর থেকে মেয়েটির সকল কাণ্ড কারখানা দেখছিলাম আর নিজের মনে মনে বলতেছিলাম, যারা বিপুল ধন সম্পদের মালিক তারা কখনো গরিব মানুষকে মানুষ বলে গণ্য করে না। আর যেটা আজকে দেখলাম, এই যা, আমার পরিচয় তো দেওয়া হয়নি। আমি রাব্বি, ইন্টার 2য় বর্ষে পড়ি। আমার বাবা মা নেই। ফ্রিল্যান্সিং করে কোনো মতে আমি নিজের পড়াশোনা এবং ভরণ পোষণ বহন করি। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। তারপরের দিন দুপুরে আমি একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম। ঠিক এমন সময় গতকালকের সেই মেয়েটি তার বন্ধুবান্ধবদের সাথে পাশের টেবিলে বসে খাবার খাচ্ছে। খাবার খাওয়ার পর তার বন্ধুবান্ধব চলে গেল, কিন্তু মেয়েটি বসে রইল। কিছুক্ষণ পর মেয়েটি একজন ওয়েটারকে 100 টাকা বকশিস দিল। ঠিক তখনই আমি আমার খাবার টেবিল থেকে উঠে আমি তার কাছে গেলাম। বললাম, যদি কিছু মনে না করেন কিছু কথা বলতাম আর কি। হ্যাঁ অবশ্যই, কি বলবেন বলুন। আপনি তো অনেক মানবদরদী, দেখলাম ওয়েটারকে 100 টাকা বকশিস দিলেন। হ্যাঁ সেরকমটাই আর কি। যাক ভালো। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে ওয়েটার আপনাকে খাবার টেবিলে পৌঁছে দিল, এই খাবার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য তার তো একটা নির্দিষ্ট বেতন আছে, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। আপনি গতকাল যে রিক্সাওয়ালার সাথে 10 টাকা বাঁচানোর জন্য তার গায়ে হাত তুলেছিলেন, সেই রিক্সাওয়ালার তো নির্দিষ্ট কোনো বেতন নেই। তারা রিক্সায় আমাদেরকে বহন করে যে টাকা পায়, সে টাকা দিয়েই নিজেদের সংসার চালায়। তারা যদি একদিন রিক্সা না চালায় তাহলে তাদের ঘরে সেদিন ভাত জুটবে না, কারণ তাদের কোনো নির্দিষ্ট বেতন নেই, তাই না? হুম। আর আপনি এই ওয়েটারকে শুধুমাত্র খাবার এনে দিয়েছে বলে আপনি 100 টাকা বকশিস দিলেন, আর অন্যদিকে 10 টাকা বাঁচানোর জন্য গতকাল আপনি রিক্সাওয়ালার গায়ে হাত তুললেন। আপনি যদি তখন রিক্সাওয়ালাকে 10 টাকা বেশি দিতেন তাহলে সে খুশি হয়ে আপনার জন্য মন ভরে দোয়া করত, কিন্তু আপনি সেটা করেননি। আর এখন আপনি নির্দ্বিধায় ওয়েটারকে 100 টাকা বকশিস দিলেন। এখন আপনার সেই 10 টাকার হিসাব কোথায় গেল? বাহ, কি সুন্দর! এই আপনাদের মানবতা। আপনারা না শিক্ষিত, শিক্ষিত জাতির এই নমুনা। এই আপনাদের মতো ক্ষমতাবান ব্যক্তিরা শুধু দুর্বলদের ওপর অন্যায় অত্যাচার করে আসতেছেন। আপনাদের মতো মানুষকে আমি ঘৃণা করি। সাথে সাথে মেয়েটি মাথা নিচু করে ফেললো। সরি, আমি বুঝতে পারিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, পরবর্তীতে এরকম ভুল আর কখনো করবেন না। তোমার নাম কি? আমার নাম রাব্বি। আপনার নাম কি? আমার নাম শ্যামা। তুমি কি করো? আমি ইন্টার 2য় বর্ষে পড়ি। কোন কলেজ? ঢাকা ক্যাডেট কলেজ। আপনি কি করেন? আমি একজন ম্যাজিস্ট্রেট। ও আচ্ছা, আমি তাহলে এখন আসি। তোমার ফোন নাম্বারটা একটু দাও তো। কেন? এমনি কথা বলতাম আর কি। অতঃপর আমি মেয়েটিকে ফোন নাম্বার দিয়ে সেখান থেকে চলে আসি। বাসায় এসে কিছু হালকা নাস্তা করে মোবাইলে কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে শুরু করি। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারপর আমি পড়তে বসলাম। হঠাৎ আমার ভাঙ্গাচোরা ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি শ্যামা। কি করছো এখন? হো আপনি? এই তো বই পড়ছি। এত আপনি আপনি করছো কেন? আমাকে তুমি করে বলবা। ঠিক আছে। আচ্ছা তুমি পড়ো কেমন, পরে কথা হবে। এভাবে আমাদের মধ্যে প্রতিদিন কথা হয়। রাব্বি ছেলেটা অনেক ভালো এবং ভদ্র। ওর প্রতিবাদী মনোভাব আমাকে মুগ্ধ করেছে। কেন জানি না আমি রাব্বির সাথে কথা না বলে থাকতে পারি না। আমি দিনে দিনে রাব্বির প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। তাহলে আমি কি রাব্বিকে ভালোবেসে ফেলেছি? হয়তো বা তাই। কাল আমি রাব্বিকে আমার মনের কথা সব খুলে বলবো। অতঃপর আমি রাব্বিকে ফোন দিলাম। হ্যালো রাব্বি। হ্যাঁ বলুন। কি করো এখন? এই তো শুয়ে আছি। কালকে কি তুমি আমার সাথে দেখা করতে পারবে? কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করতে হবে বলুন। বিকেল 4টায় কলেজের সামনে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি সময় মতো চলে আসো কেমন? ঠিক আছে।
এই বলে আমি ফোন রেখে দিলাম। তারপরের দিন কলেজের সামনে গিয়ে দেখি শ্যামা আমার জন্য অপেক্ষা করছে। আজকে শ্যামাকে অনেক সুন্দর লাগছে। আমি সামনে যেতেই শ্যামা বলে উঠল, চলো আমরা ওই টুলটার উপরে গিয়ে বসি। অতঃপর আমি আর শ্যামা একটা টুলের ওপর গিয়ে বসলাম। এখন কি বলবেন বলুন। জানো রাব্বি, আমি তোমার সাথে কথা না বলে এক মুহূর্তও থাকতে পারি না। প্রতিটা মুহূর্ত তোমাকে আমার মনে পড়ে। তোমার সততা এবং প্রতিবাদী মনোভাব আমাকে মুগ্ধ করেছে। তাই আমি ঠিক করেছি আমি তোমাকে চিরদিনের জন্য পেতে চাই। মানে আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মানে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই বলে আমি রাব্বির হাত চেপে ধরলাম। প্লিজ আমার হাত ছাড়ুন। এসব কি বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমি আপনাকে শুধু একজন বন্ধু ভাবি, এর থেকে আর বেশি কিছুই না। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব নয়? আমি দেখতে এতটাই খারাপ? আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আমার সব কিছু আছে। আমি সেটা বলিনি। আপনি কই আর আমি কই? আপনি কত বড় লোক আর আমি কত গরিব। এটা কখনোই সম্ভব না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি আমাকে ভুলে যান। তুমি গরিব তাতে কি? আমার তো সব কিছু আছে। আমার টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি আমি তোমাকে সব কিছু দিয়ে দিব। শুধু তুমি আমায় একটু ভালোবাসো। দেখুন, আপনার আর আমার সম্পর্ক সমাজ কখনোই মেনে নেবে না। আর আপনি আমার থেকে 2 বছরের বড়। তুমি আর আমি মানলেই চলবে। আর আমার বাবা মা নেই। প্লিজ আপনি একবার বোঝার চেষ্টা করুন। আবেগ দিয়ে জীবন চলে না। বাস্তবতা বড়ই কঠিন। এসব আপনি আবেগের বশে বলছেন। যখন আবেগ থাকবে না তখন বুঝতে পারবেন যে বাস্তবটা কতটা কঠিন। আমি এত কথা শুনতে কিংবা জানতে চাই না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমায় ভালোবাসতে হবে। এটাই আমার শেষ কথা। আর আমারও শেষ কথা শুনে রাখুন, আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। নিজের মতো কাউকে খুঁজে নিয়ে তাকেই বিয়ে করে নিন, এটাই আপনার জন্য ভালো হবে। আমি এই বলে যখন চলে আসতে যাব তখনই শ্যামা আমার হাত চেপে ধরলো। প্লিজ লক্ষ্মীটি এরকম করে না। আমার কথা শোনো। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি ঠিকমতো বাবা মার আদর ভালোবাসা পাইনি। আমি তোমার ভালোবাসা পেতে চাই। প্লিজ তুমি আমাকে ভালোবাসো। প্লিজ তুমি আমাকে তোমার ভালোবাসা ভিক্ষা দাও। আমি তোমাকে ছাড়া সম্পূর্ণ অচল। আমি রাব্বির পা ধরে এই কথাগুলো বললাম। এই আপনি কি করছেন? আমার পা ছাড়ুন প্লিজ, সবাই দেখছে তো। না, ছাড়বো না। আগে বলো ভালোবাসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি খুশিতে আত্মহারা হয়ে রাব্বিকে আমার বুকে টেনে নিলাম। ঠিক তখনই রাব্বি বলে উঠল, এই আপনি কি করছেন? সবাই দেখছে তো। দেখুক সবাই। আমি আবারও রাব্বিকে আমার বুকে টেনে নিলাম। আজকে আমি রাব্বিকে বিয়ে করব। ঠিক তখনই রাব্বি বলে উঠল, এসব তুমি কি বলছো? এখনই বিয়ে করলে আমি তোমাকে খাওয়াবো কি? তোমাকে কোথায় রাখবো? সেটা তোমাকে চিন্তা করতে হবে না। আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। আমি তোমার পড়াশোনা ও ভরণ পোষণ বহন করব। কি, বিয়ের আগেই ঘর জামাই? না, আমি ঘর জামাই থাকতে চাই না। প্লিজ রাব্বি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। প্লিজ তুমি আর না করো না। তুমি তো আমার লক্ষ্মীটি, জান, কলিজা। এই বলে আমি রাব্বির ঠোঁটে চুমু দিলাম। উম্মুয়া, উম্মুয়া। অতঃপর আমি শ্যামার অনেক জোরাজুরিতে শ্যামাকে বিয়ে করলাম। বাসর রাতে আমি রাব্বির জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর রাব্বি চলে আসে। আমি বললাম, এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। এই একটু বাইরে ছিলাম। আমার কাছে আসো তো একটু। অতঃপর আমি শ্যামার কথা মতো শ্যামার কাছে গেলাম। রাব্বি কাছে আসতেই আমি রাব্বিকে বিছানায় শুইয়ে দিলাম। কি হলো? তুমি আমাকে বিছানায় শুয়ে দিলে কেন? তোমাকে একটু আদর করব। এ কথা বলে আমি রাব্বির কপালে একটা চুমু দিলাম। তারপর আমি রাব্বির ঠোঁটে চুমু দিতে লাগলাম। উম্মুয়া, উম্মুয়া। এভাবেই আমাদের দিন চলতে থাকে। আমি এখন থেকে শ্যামার বাসাতেই থাকি। আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার কলেজের একজন ম্যাডাম আমার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকায়, যেটা আমার কাছে মোটেই ভালো লাগে না। একদিন কলেজের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক সেই সময় সেই ম্যাডাম আমাকে বলল, রাব্বি, তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না কেন? এমনি। আমি তোমায় একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমি না তোমাকে ভালোবাসি। এই বলে আমি রাব্বির হাত চেপে ধরলাম। আপনি কি আমার সাথে ফাজলামো করেন? একটা ছাত্রকে এসব কথা বলতে আপনার লজ্জা করে না? সি। ভালোবাসার কথা বলতে আবার লজ্জা কিসের? দেখুন, আপনি কিন্তু আমার সম্পর্কে কিছুই জানেন না। জানার প্রয়োজন বলে মনে করলাম না। এখন বলো, তুমি আমাকে ভালোবাসবে কি না? বাসবো না, কি করবেন? ঠিক আছে, আমি তোমাকে পরে দেখে নেব। আমি আর কিছু না বলে সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। ঠিক সেই সময় শ্যামা ফোন করলো।
আমার কলিজাটা কি করে? এই তো খাবার খাচ্ছি, তুমি কি করো? আমিও খাবার খাচ্ছি। তোমাকে না দেখতে অনেক ইচ্ছে করছে। কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা জানু, এখন খাবার খাওয়া রাখছি, পরে ফোন দিব, ঠিক আছে? এভাবে কিছুদিন যাওয়ার পর আমার সেমিস্টার পরীক্ষার খাতা সকলকে দেওয়া হলো। ম্যাডাম সকলকে খাতা দিলেও আমাকে খাতা দিচ্ছে না। আমি এর কারণটা জানতে ম্যাডামের অফিসে যাই, গিয়ে বলি ম্যাডাম সকলকে খাতা দিলেন কিন্তু আমাকে দিলেন না কেন? তখন ম্যাডাম বলতে শুরু করে, আমার ইচ্ছা তাই। প্লিজ ম্যাডাম খাতাটা দিন, আমি আমার মার্কস দেখব। তুমি তো দেখছি ভালোই নাম্বার পেয়েছো, 50-এ 45। বাহ, খুব সুন্দর। এখন যদি আমি 50-এ 10 দিই তাহলে কি হবে বলো তো? প্লিজ ম্যাম এরকম করবেন না। তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো? আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, এটা কখনোই সম্ভব না। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? ঠিক আছে, তোমার এই খাতার ব্যাপারটা আমি তোমার অভিভাবককে ফোনে জানাবো। এখন তুমি যেতে পারো। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। বাসায় আসতেই দেখি শ্যাম একটা বেত নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি অফিসে যাওনি? তোমায় আমাকে নিয়ে না ভাবলেও চলবে। এখন বলো তুমি বাংলা পরীক্ষায় কত পেয়েছো? 50-এর ভেতরে 45 পেয়েছি। এই কথা বলতেই শ্যামা তার হাতে থাকা ব্যাট দিয়ে আমাকে মারতে শুরু করে। ঠাস ঠাস ঠাস। তুই মিথ্যা বললি কেন? তোর কলেজের ম্যাডাম ফোনে আমাকে সব কিছু বলেছে, তুই নাকি 50-এর ভেতরে 10 পাইছিস। না মানে তুমি আমার কথা বিশ্বাস করো? আমাকে থামিয়ে দিয়ে শ্যামা আবারও বলা শুরু করলো। চুপ, তুই এর কোনো কথা বলবি না। আমি তোকে কত কষ্ট করে পড়াশোনা করাই। আগামী মাস থেকে আমি তোর কলেজের বেতন দিতে পারবো না। আগামী মাস থেকে তোর কলেজের বেতন তুই দিবি। আজকে তোর দুপুরে ও রাতের খাবার বন্ধ, আর আজ থেকে রাতে তুই নিচে ঘুমাবি। আমার সাথে ঘুমানোর তোর যোগ্যতা নেই। আর আজ থেকে তোর মোবাইল চালানো বন্ধ। পরবর্তী পরীক্ষায় যদি এরকম নাম্বার আসে তাহলে তোকে বাসা থেকেই বের করে দিব। এই কথা বলে শ্যামা রুমে চলে গেল। শ্যামার এরকম কথা শুনে আমার চোখ থেকে অজস্র অশ্রু ঝরে পড়ছে। কিছুক্ষণ পর আমিও রুমে চলে গেলাম। আমার খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু শ্যামা আমাকে খাবার খেতে নিষেধ করছে। না, ছেলেটাকে একটু বেশি বলে ফেলেছি। ছেলেটা এখনো না খেয়ে আছে। ছেলেটা অনেক কষ্ট পেয়েছে, আর কখনো ওর সাথে এরকম করব না। আমি এশার নামাজ পড়ে নিচে একটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর হঠাৎ আমার মাথায় কারো হাতের স্পর্শ। আমার ঘুম ভেঙে গেল। দেখলাম শ্যামা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছু বলবা? এখনো আমার উপর রাগ করে আছো? আরে না। তাহলে তুমি দুপুরে এবং রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছো কেন? তুমি বলেছো তাই। আমি রাব্বির কপালে একটা চুমু দিয়ে বললাম, উম্মা, আমি বলেছি বলে না খেয়ে থাকতে হবে? আসো, খাবে চলো। না থাক। আরে আসো তো। আমি তো ওসব কথা রাগের মাথায় বলেছি, তুমি বোঝো না? এখন চলো, আমরা একসাথে খাবো। আমার খিদে নেই, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। দুপুরে তোমাকে মেরেছি বলে এখনো আমার উপর রাগ করে আছো, তাই না? কোথায় ব্যথা লাগছে দেখি, আমি ওখানে আদর করে দিচ্ছি। অতঃপর আমি রাব্বির বুকে একটা চুমু দিলাম। উম্মা। আচ্ছা যাও, আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না। এবার খেতে আসো। আপনি আমার বড়, আপনি আমাকে মারতেই পারেন। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রাব্বিকে অনেক জোরাজোরি করলাম, কিন্তু রাব্বি কিছুতেই খেতে রাজি হলো না। অতঃপর রাব্বি না খেয়েই ঘুমিয়ে পড়লো। তারপরের দিন কিছু না খেয়েই কলেজে আসলাম। কলেজ শেষে বাসা ফিরলাম। বাসায় এসে শ্যামার সাথে একসাথে দুপুরে খাবার খেলাম। আমি বললাম, আমি একটা পেপারের দোকানে কাজ পেয়েছি। সকাল 6টা বাজে পেপার দিব এবং সকাল 9টায় কলেজের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিব। মাসে বেতন 1500 টাকা। এই টাকা দিয়ে আমি কলেজের বেতন দিব। তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আমি তো তোমাকে ওসব রাগের মাথায় বলেছি। তোমার পেপারের দোকানে কাজ করা লাগবে না, তোমার কলেজের বেতন আমি দিব। আমি বললাম, প্রয়োজন নেই। এই বলে আমি খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেলাম। তারপরের দিন আমার একটা বই কেনার প্রয়োজন হলো, কিন্তু আমার কাছে বই কেনার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। এতে আমি অনেকটাই ভেঙে পড়ি। আমি মনমরা হয়ে ঘরে বসে কাঁদতে লাগলাম। ঠিক সে সময় শ্যামা আমার ঘরে এসে আমাকে কান্না করতে দেখে আমি তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললাম। তারপর বলতে লাগলাম, তুমি এখনো খাওনি? আগে বলো তুমি কান্না করছিলে কেন? কই আমি কান্না করছিলাম? তুমি মনে হয় ভুল দেখেছো। আমি ভুল দেখিনি, তুমি সত্যি করে বলো কান্না করছিলে কেন। তুমি তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও। আগে বলো কান্না করছিলে কেন, না হলে আমি কিছুই খাবো না। আসলে আমার একটা বই কেনার প্রয়োজন, কিন্তু আমার কাছে টাকা নেই, সেজন্য কান্না করছিলাম। ও এই ব্যাপার, তোমার বই কেনা প্রয়োজন, তা আমাকে বললেই তো পারতে। এত কান্না করার দরকার কি আছে? এত কান্না করার কি আছে?
আমি কালকে তোমার বই কিনে দেব, ঠিক আছে? এবার খুশি? এবার একটা হাসি দাও তো। এই তো লক্ষ্মী ছেলে। অতপর তারপরের দিন শ্যামা আমাকে বই কিনে দিল। এভাবে কিছুদিন চলতে থাকে। আবারও ম্যাডাম আমার পরীক্ষার খাতা আমাকে দিলেন না। তারপর আমি অফিস রুমে গেলাম আমি আমার খাতা নিতে। আবারও সেই আমার খাতার নাম্বার কমিয়ে দিলেন। খাতা নিয়ে যখন বাসায় ফিরছিলাম তখন মনে মনে ভাবলাম আজকে আমাকে সত্যি সত্যি শ্যামা বাসা থেকে বের করে দিবে। বাসায় এসে দেখি শ্যামা ঘরে বসে টিভি দেখছে। আমি ঘরে ঢুকতেই সে বলল, দেখি বাংলা পরীক্ষায় কত পেয়েছো? সেই একই নাম্বার পেয়েছো? কাল তুমি সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সকালে আমি যেন তোমার মুখ না দেখতে পাই। আমার কথা শোনো। আমাকে থামিয়ে দিয়ে শ্যামা আমার বলতে শুরু করলো, চুপ, তুমি কোনো কথা বলবে না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি আর কিছু না বলে আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে আমি কাপড় চোপড় গোছগাছ করতে লাগলাম, কারণ আমাকে সকাল সকাল বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তারপরের দিন সকালবেলা আমি বাড়ি থেকে বের হয়ে আমি আমার বন্ধু রাকিবের মেসে উঠলাম। রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। তারপর কলেজের সময় হলে আমি আর রাকিব কলেজে গেলাম। কলেজ ছুটি হলে আমি রাকিবের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঠিক তখনই কলেজের ম্যাম পেছন থেকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার জানু, এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনি কোনো কথা বলবেন না। জানেন আপনি আমার কত ক্ষতি করেছেন? আপনার জন্য আমাকে আমার স্ত্রী বাসা থেকে বের করে দিয়েছে। এই কথা বলতেই ম্যাডামের মুখ মলিন হয়ে গেল। তুমি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। তাহলে এই কথা আমায় এতদিন বলনি কেন? আমি এই কথাটা আপনাকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমাকে বলতে দেননি। ও সরি, আমি বুঝতে পারিনি। এখন সরি বলে কী হবে? সে তো আমাকে বাড়ি থেকে বের করে দিছে। এই বলে আমি আর রাকিব সেখান থেকে চলে আসলাম। আমি রাব্বির স্ত্রী অর্থাৎ শ্যামাকে ফোন করলাম। অপর প্রান্ত থেকে শ্যামা বলা শুরু করলো, হ্যালো, কে বলছেন? আমি রাব্বির ম্যাডাম। আসলে আমি খুবই দুঃখিত। কেন কেন? তারপর আমি শ্যামাকে সব কিছু খুলে বললাম। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। জানেন ছেলেটা বিনা কারণে কত মার খেয়েছে আমার কাছে। এখন আমি কি করব বলেন তো? ছেলেটা এতদিন বিনা কারণে আমার হাতে মার খেয়েছে। আচ্ছা বলতে পারেন ও এখন কোথায় আছে? যতদূর জানি ওই রাকিবের মেসে উঠেছে। এই বলে আমি ফোন কেটে দিলাম। আমি রাকিবের মেসে গিয়ে রাকিবের দরজায় টোকা দিতে থাকলাম। ঠিক তখনই রাব্বি এসে দরজা খুলে দিল। শ্যামা, তুমি এখানে? এবারের মতন আমাকে মাফ করে দাও। আমি বিনা কারণে তোমার গায়ে হাত তুলেছি। তোমার কথা পুরোটা না শুনে বুঝে তোমার উপর কত অত্যাচার করেছি। আমাকে এইবারের মতো মাফ করে দাও প্লিজ। না না, আমি কিছু মনে করিনি। আমি রাব্বির হাত ধরে বললাম, এবার চলো বাসায় যাই। না না, আমি কোথাও যাব না। প্লিজ এরকম করো না। বললাম তো আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো করব না। এরপর থেকে আমি তোমার সব কথা শুনবো। আমি এখানে ভালো আছি, আপনি নিশ্চিন্তে বাসায় চলে যান। তুমি কি আমায় ভয় পাচ্ছ? তুমি ভাবছো বাসায় নিয়ে তোমাকে আমি অনেক মারবো? আরে না, তাহলে তুমি আমার সাথে বাসায় যাচ্ছ না কেন? কারণ তুমি আমাকে নিয়ে অনেক কষ্টে আছো তাই। আরে বোকা ছেলে, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। এই আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আর কখনো তোমার গায়ে হাত তোলা তো দূরের থাক, একটা ফুলের টোকাও দিব না। এবার বাসায় চলো। অতঃপর আমি আর রাব্বি বাসায় চলে আসলাম। গল্পটা এখানেই শেষ।